হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি এইচএসসি 25 তোমরা সবাই বেশ ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। তোমরা ইতিমধ্যেই অ্যাডমিশনের সিজনটায় নেমে গেছো, বাট অনেকেই একটা বড় ভুল করতেছো, সেটা হচ্ছে কোন সাবজেক্ট কীভাবে পড়বা সেটা বুঝতে পারতেছো না। সো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা, এবং এই ভিডিওটার সাথে তোমাদেরকে আমি একটা মজার জিনিস গিফট করব। সেটা দেখে তুমি বুঝতে পারবা যে তোমার পড়ার প্রোগ্রেশন কতটুকু হয়েছে। তোমাকে আমি একটা সুন্দর জিনিস গিফট করব, যেটার মাধ্যমে তুমি নিজেকে ট্র্যাক করতে পারবা যে তোমার প্রোগ্রেশন রিপোর্টটা কত। এটা হচ্ছে আমি বলি প্রোগ্রেশন ট্র্যাকার, ঠিক আছে? চলো আমরা কি দেখবো, যে কিভাবে কি পড়তে যাচ্ছি আমরা। হায়ার ম্যাথমেটিক্স কি পড়বো অ্যাডমিশনে, কিভাবে হায়ার ম্যাথমেটিক্স পড়তে হয়, এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা কথা বলবো, ঠিক আছে? সো কোন অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা কথা বলতেছি? ভার্সিটি অ্যাডমিশন। এই দুইটা জিনিস ইম্পর্টেন্টলি মাথায় রেখো, যে ভার্সিটি অ্যাডমিশনে অ্যাকচুয়ালি ম্যাথ কীভাবে পড়তে হয় এই ব্যাপারটা নিয়ে আমরা তোমাদেরকে একটু বুঝাবো। আচ্ছা, সো সবার ফার্স্টে আমরা একটু দেখি যে অ্যাডমিশন স্ট্রাকচারটা কেমন। তো ভার্সিটি অ্যাডমিশনে দেখো, আমি একদম যে তোমরা যে সকল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাচ্ছ, সেকেন্ড টাইমার হোক ফার্স্ট টাইমার হোক, সকলের জন্য একটা সুন্দর দেখে আমার কাছে একটা কি আছে, চার্ট আছে, যেখানে তুমি দেখতে পারবা যে কোন কোন ইউনিভার্সিটি তুমি পরীক্ষা দিতে পারবা এবং গণিত থেকে কি পরিমাণ মার্কস আসে সেই ব্যাপারে একটা চার্ট ভাইয়া দিয়ে রাখছি। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটে তোমার ম্যাথামেটিক্সে পরীক্ষা দিতে দিবে হচ্ছে 15টা এমসিকিউ দিবে 15 মার্ক, এবং রিটেন দিবে 4টা 2.5 মার্কের করে, তাহলে ইন টোটাল তোমার মার্কস হচ্ছে 10। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব মিলে হচ্ছে 15 আর 10 25 মার্কের পরীক্ষা হয়, এবং এখানে ক্যালকুলেটর নট অ্যালাউড, কোনো জায়গায় ক্যালকুলেটর অ্যালাউড না ভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে। একইভাবে জাহাঙ্গীরনগর এ ইউনিটে 24টা হচ্ছে ম্যাথের কোশ্চেন, এবং এটা কিন্তু আবশ্যিক, ঠিক আছে? এবং এইখানে রিটেন নাই আর ক্যালকুলেটর নট অ্যালাউড। একইভাবে জাহাঙ্গীরনগর ডি ইউনিটটায় তোমরা জানো যে ম্যাথের প্রশ্ন করা হয় না, এখানে বায়োলজির প্রশ্নের দিকে বেশি ফোকাস করা হয়, তো দুইটা ইউনিট আলাদা আলাদা। সো এই ইউনিটে ম্যাথ নেই। আচ্ছা, জে ইউনিউ এ ইউনিট মানে জগন্নাথ ইউনিভার্সিটি এ ইউনিট, আচ্ছা এইখানে ম্যাথের 8টা প্রশ্ন করা হয়। এখানে লিখে রাখছে 8টা রিটেন প্রশ্ন, কম বেশি মার্কসে এদিক ওদিক হইতে পারে। জেনারেলি 2 মার্কের করে 8টা প্রশ্ন, মানে 16 মার্কের রিটেন থাকে। 16 আর 8 24 মার্কের প্রশ্ন ম্যাথ থেকে হয়, বুঝতে পারছো? আচ্ছা, রাজশাহী সি ইউনিট, এই সি ইউনিটের আবার 2 রকম ভাবে পরীক্ষা দিতে পারবো, দুইটা আলাদা আলাদা সিস্টেমে। মানে সি ইউনিটের 2 রকম ভাবে ঘটনাটা ঘটে কি, ওরা হয় ম্যাথ থেকে বলে 25টা প্রশ্নের অ্যান্সার করতে, এইটা একটা হইতে পারে, অথবা ওরা বলে যে ম্যাথ থেকে তুমি হচ্ছে 12টা প্রশ্নের অ্যান্সার করো, ম্যাথ থেকে তুমি হচ্ছে 12টা প্রশ্নের অ্যান্সার করো, আর না হলে তুমি অ্যাকচুয়ালি কি করো, যে বায়োলজি থেকে 12টা প্রশ্নের অ্যান্সার করো, ঠিক আছে? 12টা 13টা ও 12টা 13টা, বায়োলজি থেকে 13টা প্রশ্নের কথা বলে, ম্যাথের 12টার প্রশ্ন কথা বলে। সো হয় বলে 25টা প্রশ্ন একদম সলিডলি ম্যাথ থেকে অ্যান্সার করবা, অথবা ম্যাথ থেকে 12টা, বায়োলজি থেকে 13টা, এবং তাদের মার্ক ডিস্ট্রিবিউশন 1.25 করে, ঠিক আছে? হয় ম্যাথ থেকে 25টা অ্যান্সার করে 31.25 নাও, অথবা বায়োলজি থেকে 12টা 13টা অ্যান্সার করো, ম্যাথ থেকে 12টা অ্যান্সার করো। এইভাবে করে অল্টারনেট করে ওরা হচ্ছে 2টা সেকশনে পরীক্ষা নেয়, ঠিক আছে? সো এইটা রাজশাহী সি ইউনিটের ভিতরেও ম্যাথের একটা প্রাধান্য সব থেকে বেশি, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি চট্টগ্রাম সি ইউনিট। চট্টগ্রাম সি ইউনিট মানে সায়েন্সের ইউনিটটায়, সায়েন্স ইউনিটে আমার কয়টা মার্ক থাকে? একদম সহজ, 25টা এমসিকিউ 25 মার্ক, একদম ছাক্কা মার্ক, এখানে কোনো রিটেন নাই, ক্যালকুলেটর নট অ্যালাউড। ওকে, এইবার আসো তোমাদের বহুকাঙ্ক্ষিত জিএসটি, এবং জিএসটি গতবার এইবার মিলিয়ে তুমি দেখো এটার মধ্যে কিন্তু অনেক ইউনিভার্সিটি বাইরে চলে আসছে। তাহলে এখন ইউনিভার্সিটি আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 18টা ইউনিভার্সিটি মোটামুটি আছে। আচ্ছা, এই ইউনিভার্সিটিগুলো কি করে, তোমাকে 25টা প্রশ্ন দিবে, এবং এই 25টা প্রশ্নকে তোমাকে কি করতে হবে? অ্যান্সার করতে হবে। 25টা প্রশ্ন কি করতে হবে? অ্যান্সার করতে হবে, এবং 25টা প্রশ্নের ভিতরে কোনো রিটার্ন নাই, আর এখানে কি থাকবে না? কোনো ক্যালকুলেটর থাকবে না। একইভাবে কেইউ মানে খুলনা ইউনিভার্সিটি এ ইউনিট 20টা প্রশ্ন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি দেখো রিটেনের কত গুরুত্ব। এইখানে খুলনা ইউনিভার্সিটি 8 মার্ক ম্যাথে রিটেন আছে। একইভাবে খুলনা ইউনিভার্সিটির মতো খুলনা ইউনিভার্সিটি এ ইউনিট আছে, বি ইউনিট আছে। বি ইউনিটেও কিন্তু তোমার 12টা ম্যাথের প্রশ্ন, উপরে ছিল 20টা, একটু কমে গেছে, বাট রিটেনের গুরুত্ব কিন্তু আছে। দেখছো, খুলনা, ঢাকা ইউনিভার্সিটি এবং জগন্নাথ সবাই কিন্তু রিটেন ইনক্লুড করছে, ফলে রিটেন ম্যাথের একটা গুরুত্বপূর্ণ পার্ট হয়ে দাঁড়াইছে। তারপর দেখো এটা কি কুমিল্লা, রাইট?
কুমিল্লাতে কয়টা এমসিকিউ? জিএসটির মতো 25টা এমসিকিউ। এবং কৃষি গুচ্ছে যারা পরীক্ষা দিতে যাচ্ছ 8টা কৃষি গুচ্ছে, তাদের ক্ষেত্রে রিটেন নাই, কিন্তু ম্যাথে কি আছে? অবশ্যই 20 মার্ক আছে। অনেকে চিন্তা করতে পারো ভাইয়া কৃষি গুচ্ছে তো শুধু বায়োলজি দিব, হবে না, কিন্তু ম্যাথে ভালো না করলে ভালো সাবজেক্ট আসবে না, বুঝছো? আর লাস্টে আছে বিউপি। অনেকেই বিউপির কথা নাও শুনতে পারো। বিউপিতে আমাদের সবার ফার্স্টে পরীক্ষা হয়। বিউপি একটা পাবলিক ইউনিভার্সিটি, অনেক মিমস টিমস আছে বিউপি প্রাইভেট, বাট ব্যাপারটা এমন না। বিউপি অনেক সহজ একটা প্রশ্ন হয়, এবং এখানেও ম্যাথে কয়টা প্রশ্ন থাকতেছে? 20টা প্রশ্ন। তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে তোমার ভার্সিটি লাইফে যেখানে যেখানে পরীক্ষা দিবা সেখানে সেখানে কেমন ডিস্ট্রিবিউশন ম্যাথের আছে। আমি পুরো চার্টটা তোমাদের জন্য ওপেন করে দিয়েছি। কথা হচ্ছে ভাইয়া চার্ট তো ওপেন করলেন, কিন্তু চ্যালেঞ্জেস কি কি? ম্যাথ কিভাবে পড়বো, কিভাবে প্রিপারেশন নেবো, তার চ্যালেঞ্জেস কি কি? মনে রাখবা, মোটা দাগে ম্যাথের ক্ষেত্রে দুইটা বড় চ্যালেঞ্জ হচ্ছে। একটা হচ্ছে টাইপ মনে রাখা, দিস ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ, এবং পরেরটা হচ্ছে কম সময়ে কম জায়গায় ম্যাথ করতে পারা। বুঝা গেল? একটা হচ্ছে টাইপ মনে রাখা, আর একটা হচ্ছে কম সময়ে কম জায়গায় ম্যাথ প্র্যাকটিস করা। ব্যাপারটা ভাইয়া বুঝি নেই। দেখো, টাইপ মনে রাখা, তোমার হয়তো পরীক্ষার হলে গিয়ে কখনো এখন পর্যন্ত এমন কখনো ফিলিং হয় না, ইসি রে এই ম্যাথটা তো পারতাম কিন্তু মনে পড়তেছে না সূত্রটা, কেমনে যেন অ্যাপ্রোচ করে। এমন ঘটনা ঘটার কথা, কারণ এখন তোমরা অনেকেই বিভিন্ন অফলাইন কোচিং সেন্টারে পরীক্ষা দিতে যাচ্ছ। এটা অনেক সময় মনে হবে অনলাইনে পরীক্ষা দিতেছো। ব্যাপারটা কেন ঘটে জানো? তুমি অ্যাকচুয়ালি ম্যাথটা কোন টাইপের ভিতরে পড়তেছো এটা মনে করতে পারতেছো না। এটা সব থেকে পেইন। তুমি ম্যাথটা পারো, ম্যাথটা দেখছো, ম্যাথটা অ্যাপ্রোচ করতে পারো, কিন্তু এত কিছু যখন তোমার মাথার ভিতরে চলে আসতেছে পরীক্ষার হলে বইসা, তখন তুমি ঠিক নির্ধারণ করতে পারতেছো না এটা কোন জায়গা থেকে আসতেছে। ফলে টাইপটা মনে রাখা ম্যাথের ক্ষেত্রে প্রথম বড় চ্যালেঞ্জ। আর দ্বিতীয় বড় চ্যালেঞ্জটা হচ্ছে তোমার ভার্সিটি অ্যাডমিশনে এই একটা পুচিকখানে প্রশ্ন দিবে, তার ভিতরে অনেকখানি অনেক জায়গায় এরকম এরকম লেখা, এই লেখার ফাঁকে দিয়ে একটু একটু রাফ করতে হয়, যেটা সব থেকে টাফেস্ট চ্যালেঞ্জ। ওইটা তোমার ওভারকাম করতে হলে তোমাকে কম জায়গায় এবং কম সময়, যেহেতু তোমার এক একটা এমসিকিউ পারতে সময় লাগবে, সময় দিবে মাত্র 36 সেকেন্ড। ফলে তুমি দেখবা যে তোমার সময় খুব দ্রুত শেষ হয়ে গেছে। অ্যাডমিশন টেস্টের সবচেয়ে বড় শত্রু হচ্ছে সময় এবং কম জায়গা। ফলে এই ম্যাথ পারতে হলে তোমাকে এই দুইটা জিনিস ওভারকাম করতেই হবে। সো এই ওভারকাম করার জন্যই তোমাদের জন্য কিন্তু আমাদের ফ্রি একটা কোর্স চলতেছে, এটা হচ্ছে মিশন ডিউ। ওকে, এই কোর্সটাতে আমরা এই কম সময় এবং টাইপ মনে রেখে কিভাবে প্রবলেমগুলো অতিক্রম করতে হয় সেইটা কিন্তু পড়াচ্ছি। সো তোমরা চাইলেই এখনই দ্রুত গিয়ে ওয়েবসাইটে যাও, ফার্টিগুলো ওয়েবসাইটে গিয়ে সার্চ করো মিশন ডিউ সার্চ করলে একদম ফ্রি কোর্সে এনরোল করে ফেলতে পারো। অলরেডি আমাদের 5টা মিশন হয়ে গেছে, 5টা উইকলি হয়ে গেছে। ক্লাসগুলো একদম ইউটিউবে ফ্রি করে দেওয়া আছে, সুন্দর করে তুমি দেখতে পারবা। সাথে থাকতেছে অ্যানালিস্ট বেসড এক্সাম, পুরা তুখর অবস্থায় সাজানো আছে, বুঝছো? এবং তোমাদের আমি আরেকটা জিনিস গুছায়ও দিব, ওইটাও তোমরা দেখতে পারবা। আচ্ছা চলো, এবার হচ্ছে আমরা এই প্রবলেমগুলোকে ওভারকাম করার জন্য স্টেপ বাই স্টেপ আগাই। প্রথম কথা হচ্ছে যে কোনো চ্যাপ্টার ওয়াইজ পড়ার পূর্বে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে তোমাকে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। সেটা কি? টাইপ অথবা টপিক ওয়াইজ ভাগ করে নিবে। কি করবা? টাইপ অথবা টপিক ওয়াইজ ভাগ করে নিবা। মনে করো তোমার একটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারটা তুমি এখন পড়তে যাচ্ছ। তোমার একটা চ্যাপ্টার আছে, তুমি এই চ্যাপ্টারটা পড়তে যাচ্ছ। তুমি দেখবা যখনই তুমি টপিক অ্যানালাইসিস করবা, যখনই করতে যাবা, তখন তুমি দুই ধরনের ঘটনার সম্মুখীন হবা। এক, দেখবা যে হাই ফ্রিকোয়েন্সি টপিক, অর্থাৎ যেগুলো বেশি আসে। কি আসে? হাই ফ্রিকোয়েন্সি টপিক, এইগুলো কি আসবে? বেশি আসবে। আরেকটা কি থাকতে পারে? একটু কম আসে, ঠিক আছে? এইগুলা একটু তোমার কাছে থাকবে। এখন তুমি তোমার পরের কাজ কি? দেখবা যে হাই ফ্রিকোয়েন্সি টপিককে যখনই তুমি অ্যানালাইসিস করতে যাবা, তখন দেখবা এই হাই ফ্রিকোয়েন্সি টপিককে অ্যানালাইসিস করতে যাওয়ার সাথে সাথে এখান থেকে 3টা সেকশন বের হয়ে আসবে। এক, আমি আগে অনেক ভালো করে জানি, এটা ভালো জানি বা ভালো পারি, ঠিক আছে? আরেকটা হচ্ছে একটু কম পারি, মানে একটু কঠিন লাগে। একটু কি লাগে? একটু কঠিন লাগে, যে জানতাম বাট এই টপিকটা আমার কাছে একটু কি লাগে? একটু কঠিন লাগে। আরেকটা হচ্ছে আমি একদম জানতামই না, এরকম একদম জানতামই না, বুঝছো? একটা টপিক হচ্ছে একদম জানতামই না, একটা টপিক হচ্ছে একটু কঠিন লাগে, একটা টপিক খুব ভালো জানি। এবং দেখবা যেগুলো একটু কঠিন লাগে এটার সাথে এটার একটু লিঙ্ক আপ আছে,
বুঝছো? এই দুই জায়গায় কি থাকবে? লিঙ্ক আপ থাকবে। ফলে তুমি যখনই যে কোনো একটা চ্যাপ্টারের টপিক অ্যানালাইসিস করবা, এইরকম জিনিসপত্র বের হয়ে আসবে, যেটা তুমি একদম ভালো জানো, একটু কঠিন লাগে, একটু কম আসে, আবার একদম জানিই না। যেমন আমার একটা অ্যানালাইসিস তোমাকে যদি একটু দেখাই, যে আমি আমার একটা ক্লাসে এভাবে একটা অ্যানালাইসিস করছিলাম, ঠিক আছে? দেখো, কণিকের পরিচয়, উৎকেন্দ্রিকতা, জেনারেল ইকুয়েশনের মাধ্যমে কনিক্সের পরিচিতি, ইকুয়েশনের মাধ্যমে পরিচয়, পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্রিক লম্ব, তারপর এরকম করে 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 আমার এখানে 14টা টপিক আছে। এই 14টা টপিকের উপরে আমি একটা সুন্দর ক্লাস নিয়েছিলাম। ক্লাসটা ইউটিউবে দেওয়া আছে, তুমি সার্চ করলেই পাবা, মিশন ঢাবি যে ম্যাথ পরাবৃত্তের ফার্স্ট ক্লাস, এবং ওখানে প্রায় 28টা ক্লাস সাজানো আছে। তো এইরকম সুন্দর করে টপিক অ্যানালাইসিস করছি। দেখো, অনেকেই হয়তো তোমার এইটা অনেকেই জানো না যে কি থাকবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের একটা শর্টকাট আছে, ঠিক আছে? পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয়ের ক্ষেত্রে একটা শর্টকাট আছে। এই শর্টকাটগুলো কিভাবে কাজ করে জানো? অনেকে প্যারামেট্রিক ইকুয়েশন একটু কম পারতে পারো, ঠিক আছে? অনেকে প্যারামিটারে, অনেকে এই জিনিসটা হয়তো ভুলে গেছো। y is equal to mx plus c, এটা c এর শর্ত হওয়াটা কি লিখতাম, যে c is equal to a by m, তাই না? ওই যে y square is equal to 4ax হইলে c is equal to a by m, ওইটার জন্য তোমার ওই যে a by m লিখতে, অনেকে এটা ভুলে গেছো। অনেকে পরাবৃত্তের উপকেন্দ্রিক দূরত্ব, ঠিক আছে, এটা হচ্ছে উপকেন্দ্রিক, এই যে এখানে একটা উ আছে, উপকেন্দ্রিক দূরত্ব, এই টপিকটা চিনোই না। এই টপিকটা হচ্ছে এইটা, যে উপকেন্দ্র থেকে একটা বিন্দুর দূরত্ব, এটা যদি xy হয়, এটা যদি p হয়, এইটা ধরো তোমার s, এটা কি বললাম, s, এটা হচ্ছে উপকেন্দ্র, এটা হচ্ছে xy p। তাইলে এই sp, এইটার যে দূরত্ব, এটাকে আমরা অনেক সময় বলি x প্লাস a, এই দূরত্বটাকে আমরা কি বলি, উপকেন্দ্রিক দূরত্ব, রাইট? এই যে উপকেন্দ্রিক দূরত্বের কথা বলছে, অনেকে জানো, অনেকে জানো না। তো এইভাবে তোমার জানা টপিক, না জানা টপিক, এরপরে স্পর্শবিন্দু, স্পর্শবিন্দু, এই টপিকগুলো তোমার কি থাকবে, একটু জানা লাগবে, একটু কঠিন লাগতে পারে বা একটু সোজা লাগতে পারে। তো এই টপিকগুলো খুব সুন্দর করে অ্যানালাইসিস করে নিবা। অ্যানালাইসিস করলে তুমি বুঝে গেছো যে পুরা ক্লাসটা আমার 14টা টপিক পড়াবে, 14 টপিকের আন্ডারে আমার 60টা 70টা 80টা ম্যাথ করাবে। তাহলে তুমি খুব সহজেই আগে থেকে ট্র্যাক করতে পারবা যে কিভাবে জিনিসটা আগাবে। তো ওই যে যেটা বললাম, যখনই তোমার কাছে টপিক অ্যানালাইসিস করতে হবে, টপিক অবশ্যই কি করতে হবে, টপিক যখন অ্যানালাইসিস করছো, টপিকের দেখতে হবে যে কোথায় কোন সালে আসছে, কোথায় কত সালে আসছে। সেফর তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নিতেছো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নিলে তোমার ডিইউ, জেইউ, জেএনইউ, আরইউ, তারপরে সিইউ, সিওইউ, জিএসটি, এই সবগুলা বিশ্ববিদ্যালয় কোন কোন জায়গা থেকে প্রশ্ন করছে সব দেখতে হবে। তারপরের কাজ কি, তারপরে টপিক অ্যানালাইসিস, ভাই প্রথম কাজ তো করলাম, কোন কোন সালে কে কে আসছে। তারপরে হচ্ছে যেই টপিকগুলো জানি না, একদমই জানি না, ওইটা আলাদাভাবে পড়তে হবে। কিভাবে পড়তে হবে? আলাদাভাবে পড়তে হবে, আলাদাভাবে পড়তে হবে। যেগুলো জানি না সেগুলো আলাদাভাবে পড়তে হবে, একটু নতুন করে পড়তে হবে, এবং এগুলাকে আলাদা করে লিখে রাখতে হবে, আলাদা করে লিখে রাখতে হবে। আর যেগুলো ভালো জানি, এগুলো ভালো প্র্যাকটিস করতে হবে। ভালো জানলেও হবে না, ভালো জানলে অবশ্যই কি করতে হবে, বারবার প্র্যাকটিস, বারবার প্র্যাকটিস। মনে রাখবা, প্র্যাকটিসের বিকল্প না। আমি দেখাই দিচ্ছি কিভাবে প্র্যাকটিস করতে হবে, কিভাবে রিভিশন দিবা, কিভাবে প্র্যাকটিস করবা, সব স্ট্র্যাটেজি বলে দিব। সো টপিক অ্যানালাইসিস যে কোনো কিছুর একটা পূর্ব শর্ত ভার্সিটি অ্যাডমিশনে। যেইখানে তোমার টপিক অ্যানালাইসিস না করে বিশাল বিশাল ক্লাস করায়, কইরো না ভাই, জীবন শেষ করে দিবে, তুমি কোথাও চান্স পাবা না। বিলিভ মি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, আমি নিজে অ্যাপ্লাইড ম্যাথ পড়তেছি, আমি পড়ানোর সময় টপিক অ্যানালাইসিস করে পড়াই। কারণ এত কিছু, এত ইনফরমেশন পরীক্ষার হলে মাথায় নিয়ে বসলে তুমি সব ভুলে যাবা। তখন তোমার কাছে টাইপ ভিত্তিক জিনিসপত্রই মনে পড়বে। তুমি অনেক ফ্যান্সি জিনিসপত্র শিখতেছো, লাভ হবে না, চান্স পাবা না, একদম সত্য কথা, ঠিক আছে? তারপরে কি আছে, কম্প্যাক্ট ক্লাস। ভাই কি ক্লাস? কম্প্যাক্ট ক্লাস। তোমাকে কোনো হুজুর বা পীর বা যত বড় ব্যক্তিবর্গ থাকুক না কেন, সে যদি বলে 14 ঘন্টার ক্লাস করো, মনে রাখবা সেখানে কোনোদিন চান্স হবে না। কেন চান্স হবে না? একটা সত্য কথা বলি, যত বড়ই পীর হোক না কেন, সে নিজেও প্র্যাকটিস করছে। আমি একটা এমসিকিউ তোমার সত্যি কথা বলে, আমি নিজেও 6 মিনিট ধরে পড়াইছি। ওই এমসিকিউটা তোমাকে পারতে হবে মাত্র 30 সেকেন্ডে। তাহলে প্র্যাকটিস ছাড়া কোনো কুল আছে? কোনো কুল নাই। এমন ক্লাস করবা যেখানে তোমাকে টপিক অ্যানালাইসিস দেখায় যে এই ক্লাসে কি কি আছে,
টপিক অ্যানালাইসিস, ওকে, অ্যানালাইসিস দেখাবে, এমন ক্লাসগুলা করবা যেইখানে, এমন ক্লাস করবা যেইখানে টাইপ ভিত্তিক পড়াচ্ছে। কেমন পড়াবে? টাইপ ভিত্তিক, আজাইরা জিনিস পড়াবে না, কোনো এলিয়েন টপিক পড়াবে না। কেমন টপিক পড়াবে? টাইপ ভিত্তিক টপিক পড়াবে, মনে থাকবে, টাইপ ভিত্তিক টপিক পড়াচ্ছে। তারপরে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি টপিক পড়াচ্ছে। কেমন টপিক? হাই ফ্রিকোয়েন্সি। ধরো আসছে আদিম জমানায় 1900 কটকটি সালে এমন একটা কঠিন ম্যাথ আসছে যেটা কেউ পারে না, ওই টপিকে একদম পুরো অরা লেভেল প্রুফ করে দিচ্ছে, নিজের অরা প্রুফ করে দিচ্ছে, অনেক অনেক কিছু পারে, হ্যাডাম একদম ফাটালে ফেলতেছে। ওইখানে ক্লাস করলে তুমি কি হবে? তুমি তো ফাইটে যাবা, ওনার তো কিছু যায় আসবে না, তুমি ফাইটে যাবা। তো হাই ফ্রিকোয়েন্সি টপিক যেখানে পড়ায় ভাইয়া ওই জায়গায় পড়তে হবে, ঠিক আছে। 4 নাম্বার কেসে কি করতে হবে? এমন ক্লাস করতে হবে যেখানে হ্যান্ড ক্যালকুলেশনে জোর দেয়, সব ক্যালকুলেশন হাতে হাতে করাই দিতেছে, বাসায় কইরা নিও। বাসায় কইরা নিলে ভাই আপনি আমারে কি শিখাইলেন? হ্যান্ড ক্যালকুলেশনে জোর দেয়। এবং ফিফথ, মাচ মোর ইম্পর্টেন্ট, শর্টকাট ট্রিক্স দেয়। এমন ক্লাসিক করবা যেগুলো শর্টকাট ট্রিক্স দেয়। এবং তোমাকে একটা আশার কথা বলি, বাংলাদেশে এই প্রথমবার একটা প্ল্যাটফর্ম যে মিশন ঢাবির মতো এরকম একটা বড় কোর্স সম্পূর্ণ ফ্রিতে দিতেছে। কি কি থাকতেছে এই কোর্সটার ভিতরে? 84টা, এই যে এই কথাগুলো বললাম না, এই কথাগুলোর উপরে বেস করে ক্লাস, 84টা এক্সাম, 12টা উইকলি এক্সাম, এবং তার সাথে থাকতেছে 5টা ডিউ মডেল টেস্ট। এই 84 থেকে 85-86টা ক্লাস, আরো বেশি বাড়াই দিতেছি আমরা ক্লাস। প্রত্যেকটা ডিপার্টমেন্ট পাগলায় ক্লাস নিতেছে। জাস্ট মিশন ডিউ কোর্সে ভর্তি হও, ঠিক আছে। একদম 84টা ক্লাস, একদম শর্টকাট, হ্যান্ড ক্যালকুলেশনের ট্রিক্স, তুমি বিলিভ করবা না, একদম প্রত্যেকটা কাট ক্লিপে আমরা এরকম শিখাই দিতেছি। হাই ফ্রিকোয়েন্সি টপিকের উপরে শিখাচ্ছি, টাইপ ভিত্তিক শিখাচ্ছি, সবকিছু তোমার আমি পুরো ক্লাসে পুরো হাতে তুলে দিচ্ছি। এই যে একটু আগে যে টাইপটা করে দেখাইলাম না ভাইয়া, এটা কিন্তু আমার একটা ক্লাসের টাইপ। এখন তোমার বিশ্বাস হবে না যে ভাইয়া ক্লাসে আপনার কথা তো আমি বিলিভ করি না, আপনি তো ভালো মানুষ না, ওকে, তুমি আমার বিলিভ করবা বা কেন? সরি, ওকে, ধরো তুমি আমার কেন বিলিভ করবা? তোমার তো আমার বিলিভ করার দরকার নেই। তুমি কই যাবা? তুমি ইউটিউবে যাবা, ইউটিউবে গিয়ে আবার ওই সাইয়ারা গান লিখলে হবে না, কিন্তু লিখতে হবে কি? ফাহাস টিউটোরিয়াল, বুঝছো? সাইয়ারা গান লিখলে ঝামেলা হয়ে যাবে। তোমার এই ছ্যাঁকা খাওয়া গান আর স্বপ্নিলের বন্ধু হইলে কোনো কিছুই তোমার জীবনে অ্যাডমিশন টেস্টে চান্স পাবে না। সো তুমি কি করবা? তুমি যে ফার্স্ট টিউটোরিয়ালে চলে যাবা, যাইয়া এই ফার্স্ট টিউটোরিয়ালে এখানে একটা চাপ দিবা, চাপ দিয়ে প্লেলিস্টে যাবা, প্লেলিস্টে যায় দেখবা মিশন ঢাবি কোথায় লেখা আছে, এই যে দেখো মিশন ঢাবি, ঠিক আছে। মিশন ঢাবির একটা সুন্দর করে কি করবা? পোস্টটা ওপেন করবা, এই মিশন ঢাবির ভিতর ঢুকে যাবা, ঢুকে যায় সালাম দিছে মুজাহিদ ভাই সালাম তো আছেই, তার সাথে দেখো এখানে কতগুলো ক্লাস সুন্দর করে সাজানো আছে। আর পুরা কোর্সটা যদি গুছায় পাইতে চাও, আমাদের সাথে 1-to-1 কমিউনিকেট করতে চাও, যে ভাই আপনাদের সাথে প্রবলেম সলভ করতে চাই, এরকম সেশনও আমরা নেই। যারা আমাদের ভালো করতেছে, এক্সামগুলোতে ভালো করতেছে, তাদের সাথে 1-to-1 কমিউনিকেট করতেছি, তাদের সমস্যা আমরা শুনতেছি, তাদের সলিউশন দিচ্ছি, টেলিগ্রামে 1-to-1 কানেক্টেড আছে সব কিছু। এবং প্রত্যেকটা ক্লাসের উপরে প্রিমিয়াম এক্সাম দিচ্ছি। এই এক্সাম দিলে তুমি আমারে বিলিভ করো, তুমি আমারে কেন বিলিভ করো? তুমি তো ফার্স্ট স্যারের বিলিভ করো। ফার্স্ট স্যার পর্যন্ত এখানে ক্লাস দেয়, দেখো ফার্স্ট স্যারের ক্লাস আছে, ঠিক আছে। এই যে ফার্স্ট স্যারের ক্লাস আছে, ফার্স্ট স্যার একদম কমিউনিকেট করে মানুষের সাথে। আমরা কিছুদিন আগেও, এবং আমরা এমন একটা রিভিউ পাইছি যে পেইড কোর্সে 20,000 টাকা দিয়ে একটা জায়গায় ভর্তি হয়েছে, কিন্তু তার থেকে ওইখানের অনলাইনের থেকে আমাদের অনলাইনের ক্লাস তার ভালো লাগছে। সে নিজে বলছে, স্টুডেন্ট আমরা কিচ্ছু বলি না, ও নিজে থেকে এসে বলছে, স্পন্টেনিয়াস। তাহলে বুঝতে পারতেছো আমরা তোমার কি পরিমাণ কোয়ালিটি অ্যান্ড ভ্যালু এনশিওর করতেছে এই ক্লাসগুলোতে। ফ্রি দিতেছে, মনে হচ্ছে ভাইয়া ফ্রি জিনিস, বাট আই এশিওর ইউ অন্য বাজারের পেইড কোর্সের থেকে এই ফ্রি জিনিস কোনো অপেক্ষায় কম না, বরং আরও তার থেকে বেটার। জানো আমি এক ক্লাসে কয়টা ম্যাথ করেছি? 176টা স্লাইড এক একটা ক্লাস। তুমি বুঝতে পারছো পুরো কোশ্চেন ব্যাংক ভাইয়া প্র্যাকটিস করে দিতেছি, এবং প্রত্যেকটা টিচার ঠিক একই পরিমাণ এফোর্ট দিতেছে। তুমি আমার ক্লাস করে গেলে তোমার কমন পড়বে, এমন একটা অবস্থা। তারপরও ভাইয়া শিখাই দিতেছে কীভাবে ক্লাসগুলো করতে হয়, বুঝছো? এই গেল কম্প্যাক্ট ক্লাসের জিনিসপত্র। যাই হোক, আসো এইবার হচ্ছে কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস। এইখানে অনেক কথা আছে, দেখছো পিছনে ডিউল লোগো, মনে রাখবা এইখানে যাইতে হলে তোমার একটু কাঠখড় পুরাইতে হবে। তুমি ফার্স্টে কি করলা? কম্প্যাক্ট ক্লাসটা করলা। এখানে অনেক কথা আছে, বুঝছো? ফার্স্টে কি করছো? কম্প্যাক্ট ক্লাস করছো। কম্প্যাক্ট ক্লাসে অবশ্যই নোট করছো। এই নোট করার সময় আবার ওই যে রংচং পংচং দেওয়ার দরকার নেই, সময় হাতে খুব কম, তাইলে খুব ভালো করে করতে হবে। কম্প্যাক্ট ক্লাসের কি করলাম? নোট করছো। আচ্ছা, এবার আল্লাহর নামে কোশ্চেন ব্যাংকটা খুলবা। দ্বিতীয় কাজ কি? কোশ্চেন ব্যাংকটা খুলবা।
খুইলা এই কম্প্যাক্ট ক্লাসের মধ্যে যা যা পড়াইছে টাইপ ভিত্তিক ওইটার সাথে এটা মিলাবা, কোশ্চেন ব্যাংক এর সাথে মিলানো, কোশ্চেন ব্যাংকের সাথে মিলানো। দেখবা যে আমার ক্লাস যদি তোমরা করো, মিশন ঢাবির ক্লাস যদি করো, তাহলে দেখবা 70 to 80% মিল হয়ে গেছে, বা 60 to 70, 75 to 80% মিলে চলে যাবে, 75 to 80% মিলে যাবে। এখন বাকি যে 20% আছে, বাকি যে 20% আছে তার কি করবা, এবার কোশ্চেন ব্যাংকটা সুন্দর করে হাতে নিবা, কোশ্চেন ব্যাংকটা হাতে নিবা, আমার কম্প্যাক্ট ক্লাসের নোটটা হাতে নিবা, কোশ্চেন ব্যাংক প্লাস কম্প্যাক্ট, এইটা আল্লাহর নামে প্র্যাকটিস করা শুরু করবা। কি করা শুরু করবা? প্র্যাকটিস করা শুরু করবা কম্প্যাক্ট ক্লাসে, যা যা আছে সব আবার নিজে নিজে প্র্যাকটিস করবা। যেই প্র্যাকটিস করবা এখান থেকে একটা জিনিস বের হয়ে আসবে, সেটা হচ্ছে না জানা টপিক। কি টপিক বের হয়ে আসবে? না জানা টপিক। এই টপিকগুলোরে কি করবা জানো? এই যে যখন বের হয়ে এলো এই স্টেপ, এই না জানা টপিকগুলোকে নোটের মধ্যে আবার ইনক্লুড করবা। একদম সুন্দর করে দরকার নেই, জাস্ট কোনো মতে লিখবা, নোটের মধ্যে ইনক্লুড। কোন নোটের মধ্যে? ক্লাস নোটের মধ্যে, নোটের মধ্যে ইনক্লুড করবা। করছো? আচ্ছা, এবার পুরাটার 3 স্টেপের কাজ শেষ। এইবার কাজ কি? এই যে নোটের মধ্যে ইনক্লুড করছো, এই যে নোটের মধ্যে তুমি ইনক্লুড করে ফেলছো, তারপরের কাজ হচ্ছে আরো অসাধারণ। এইবার কি করবা জানো? এইবার যে কাজ বলবো এটা তোমার জীবন সেভ করে দিবে, আমার কথা বিলিভ করো। একটা কাগজ নিবা, কাগজটারে আঁকাবা, বা তোমার যে লেখা খাতা আছে ওই খাতা নিবা। ওই খাতা নেওয়ার পরে টাইমার সেট করবা। কি সেট করবা? টাইমার। টাইমার সেট করবে। এবং তোমার ওই যে আঁকিবুকি যে খাতা আছে না, যেগুলোতে আগে লিখে রাখছো, কলেজ লাইফে লিখছো, একটু একটু জায়গা আছে, ওই রকম একটা খাতা নিবা। নিছো? এবার কি করবা? টাইমার সেট করবা। টাইমার সেট করে আল্লাহর নামে কম জায়গায় তুমি পুরো কোশ্চেন ব্যাংকটা সলভ করবা। টাইমার সেট প্লাস কোশ্চেন ব্যাংক সলভ। এবার কি করব? টাইম ধরে ধরে কোশ্চেন ব্যাংক। অনেকে মনে হয় ভাই আমি তো সব পারি, তাহলে আমার তো হচ্ছে সময় লাগবে না, আমি তো একবার কইরেই ফেলছি। আরে পাগলা, এটা একবার একটু কইরে দেখো না, কোশ্চেন ব্যাংকটা এবার একটু সলভ করে দেখো না, এইবার দেখবা তোমার জীবন শেষ। এবার একদম অক্কা পচক করে অক্কা পেয়ে যাবা। কেন পাবা? এই যে যখন তুমি কম সময়ে কম টাইমে কোশ্চেন ব্যাংক সলভ করতে যাবা, তুমি হাজারো ভুল করবা। তুমি দেখবা প্যারাম্যাথ ভুল করে গেছো, ক্যালকুলেশন ভুল করতেছো। এই যতগুলো ভুল করছো সবগুলারে দাগাও, দাগাও, সবগুলারে কি করবা? দাগাবা। এবং এইটা নোটে ইনক্লুড করবা। নোটে ইনক্লুড করছো, গেছে? নোটে ইনক্লুড করছো। এবং লাস্ট টাইম তুমি যে কোশ্চেন ব্যাংকে যেগুলো তোমার কাছে কোশ্চেন সলভ করতে গিয়েও, ধরো তুমি পারছো কিন্তু সলভ করতে গিয়ে কঠিন মনে হইছে, সলভ করতে গিয়ে কঠিন মনে হইছে, ওগুলাকে আরেকবার সলভ করো। কঠিন মনে হইছে ওগুলাকে কি করবা? আরেকবার সলভ করবা। আরেকবার জাস্ট আরেকবার সলভ করবো, তাইলেই হবে। ঠিক আছে? এই হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংকের সুন্দর প্যাটার্ন। এটা ফলো করলে তোমার জন্য একদম কোশ্চেন ব্যাংক প্র্যাকটিসটা একদম মধুর হয়ে যাবে এবং পারফেক্ট কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস হবে। তাহলে কোশ্চেন ব্যাংক তুমি কিন্তু কয়বার চোখে দেখতেছো? দেখো, একই কোশ্চেন ব্যাংক তুমি 3 বার দেখতেছো। ফার্স্ট এটার সাথে মিলাচ্ছ, এটা হচ্ছে ফার্স্ট টাইম। সেকেন্ড টাইম এই কোশ্চেন ব্যাংকটা তুমি সলভ করতেছো, এটা হচ্ছে তোমার সেকেন্ড টাইম। এবং এখানে কোনো টাইম ধরবা না, এমনি সলভ করবে এবং না জানা টপিকগুলোকে ইনক্লুড করবা। থার্ড টাইম তুমি টাইম ধরতেছো, থার্ড টাইম। আর ফোর্থ টাইম তোমার ব্রেনে হিট করতেছে যে ভুল যেগুলো করছো প্লাস যেগুলো কঠিন লাগছে, ওই সময় তোমার ব্রেনে আবার হিট করতেছে। মানে একই কোশ্চেন ব্যাংক তুমি এই প্যাটার্নটা ফলো করলে তোমার 4 বার লাগবে। এবং বিশ্বাস করে এই কাজটা করতে তোমার দিনে মিনিমাম 5 to 6 আওয়ার যাবে। ক্লাস করার পরে এইটা করতে তোমার মিনিমাম 5 to 6 আওয়ার যাবে। এবং তুমি যদি প্রত্যেকটা ক্লাস করার পরে এই কাজটা করো, বিলিভ মি, ইনশাল্লাহ তোমার যে কোনো বিশ্ববিদ্যালয়, তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হয়ে যাবে। এর বাইরে আর কিচ্ছু করার দরকার নেই। তুমি যদি কোশ্চেন ব্যাংকটা ভাজা করে ফেলতে পারো, মোর দেন এনাফ। ঠিক আছে? এই গেল হচ্ছে তোমার কাজ। এবার আসো বেশি পরীক্ষা দেওয়া। কোশ্চেন ব্যাংক তো প্র্যাকটিস করলাম, এবার প্রথম কাজ হচ্ছে বেশি পরীক্ষা দেওয়া। কারণ কি? কারণ যখন তুমি এক্সামে বসবা, মনে রাখবা এক্সামে কিভাবে বসবা, মনে করবা যে এইটাই তোমার জীবনের শেষ এক্সাম। তুমি কি মনে করবা? এইটাই তোমার জীবনের শেষ এক্সাম, এবং এই এক্সাম দেওয়ার পরে তুমি মরে যাবা। তো তুমি এমন ভাবে এক্সামটা দেওয়ার চেষ্টা করবা যাতে তোমার জীবনের যত কষ্টই হোক, যত কঠিনই লাগুক, কিন্তু এই এক্সামে তুমি টপ করার চেষ্টা করবা। একদম
টপ করার, যত রকম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা যায় তোমার ম্যাক্সিমাম মার্কস বের করে নিয়ে আসার চেষ্টা করবা। প্রতিটা এক্সামকে যুদ্ধ দিয়ে নিজের সর্বোচ্চটাকে দেওয়ার চেষ্টা করবা এবং প্রতিটা এক্সামে একটা চেষ্টা করবা, সেটা হচ্ছে আগের মার্কসটাকে বিট করার। প্রতিটি এক্সামে ধরো আগে যত পাইছো আগের সর্বোচ্চ মার্কসটাকে বিট করবা, আগের সর্বোচ্চ মার্কসকে বিট করবা। ওকে, মার্কসকে বিট করার চেষ্টা করবা। তুমি চাইলেই আমাদের এইখানে যে সুন্দর যে এক্সামগুলো হয় ওই এক্সামগুলোতে পারফর্ম করতে পারো। মিশন ডিউতে এই যে মিশন ঢাবি কোর্সে ডিরেক্ট তুমি ঢুকে যায় পারফর্ম এক্সাম দিতে পারো। এটাও কিন্তু ফ্রি, এটা কিন্তু পেইড গ্রুপে প্রিমিয়াম ভাবে নেওয়া হচ্ছে এবং এই এক্সামগুলো খুবই অ্যানালাইসিস বেসিক, খুবই সুন্দর। এখানে কোনো এলিয়েন টপিক পড়ানো হচ্ছে না, কোনো এলিয়েন, একদম তোমার যা যা লাগবে সেইগুলোই, যতটুকু প্রয়োজন ততটুকু। এবং এই এক্সাম কোশ্চেনগুলো খুবই অ্যানালাইসিস করা প্রিমিয়াম এক্সাম কোশ্চেন। তুমি বা অন্য যেসব জায়গায় পরীক্ষা দিচ্ছ তারা তাদের অরা প্রুফ করার জন্য খুবই টাফ টাফ প্রশ্ন দিতেছে, তুমি সলভ করতে পারতেছো না, দরকার নাই। তুমি এই এক্সামটা দেখো, সুন্দর করে পড়ো, আমাদের এক্সামগুলো দাও, ইনশাল্লাহ তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়, তোমার স্বপ্ন পূরণ হবে। জাস্ট একটু লেগে থাকতে হবে, ঠিক আছে? প্রতিটা এক্সাম কি করতে হবে, চেষ্টা করতে হবে এই জিনিসটা করার। এবং এক্সামে যেগুলো ভুল হচ্ছে সেগুলো আবার নোট খাতে ইনক্লুড করতে হবে। এক্সামের ভুলগুলো নোট খাতা ইনক্লুড করতে হবে। নোটে ইনক্লুড করো, নোটে ইনক্লুড করবা, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। এবং যত বেশি এক্সাম দিবা তত তোমার ভুল বের হবে। এক্সামের প্রতি অনীহা করা যাবে না, কিন্তু এক্সামের আগে অবশ্যই প্রিপারেশনটা ওইরকম হাই নেওয়া লাগবে। কোনো এক্সামকে অবহেলা করা যাবে না, এক্সাম দিতে হবে, এক্সাম দিতে হবে, ভুল করতে হবে। কারণ রিজনটা কি, এক্সাম দিতে হবে, ভুল করতে হবে, ভুল বের করতে হবে। কি করতে হবে? ভুল বের করতে হবে। কারণ দেখো, তুমি যত ভুল করবা তত তোমার কাছে ওই টপিকটা থেকে যে ভুলগুলো হয়েছে ওগুলো ফেলে রেখা দিলে হবে না। ওই টপিকে যত ভুল হচ্ছে অতগুলো ভুল তোমার নোট করতে হবে। কারণ তুমি যত নোট করবা, মনে রাখবা, তুমি যত নোট করবা, যত ভুল তুমি নোট করবা তত বেশি টপিকের অ্যাকিউরেসি বৃদ্ধি পাবে, অ্যাকিউরেসি বাড়বে। অ্যাকিউরেসি বলতে কি, যে তুমি যখন একটা জিনিস ভুল করলা এবং সেটা নোট করে ফেললা, শিখে ফেললা, ওই একই ভুল তো তুমি বারবার করবে না। আইদার তুমি বাংলাদেশ টিম যদি না হও, তুমি তো বাংলাদেশ টিম না, তুমি তো গাধা না, তুমি তো ভালো মানুষ। তাহলে তুমি যদি 2-3 বার করে একটা জিনিস 1 বার 2 বার যদি ভুল করো, তাহলে ওটা তুমি বারবার নোট করে ফেলবা এবং যত বেশি নোট করবা অত ভালো তোমার নোটের মধ্যে এগুলো জমা হয়ে থাকবে। এবং যত বেশি জমা হবে তত বেশি তুমি বুঝতে পারবা যে এইগুলা জিনিস পড়া লাগবে, এই জিনিস তোমার বাদ দেওয়া লাগবে। তা তুমি তোমার স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্টটা বুঝতে পারবা। তাই এক্সাম যতক্ষণ তুমি না দিবা, এই এক্সাম দিয়ে তুমি তোমার স্ট্রং পয়েন্টগুলা বের করবা, স্ট্রং পয়েন্ট। এবং তোমার উইক পয়েন্টগুলারে কিসে কনভার্ট করবা? স্ট্রং এ কনভার্ট করবা। উইক পয়েন্টটাকে কিসে কনভার্ট করবা? স্ট্রং পয়েন্টে কনভার্ট করবা, তাইলেই হবে। বুঝছো? তাহলে এক্সাম ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, লাস্টে তোমার কাছে আছে রিভিশন। রিভিশনের পদ্ধতি তোমার কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিভিশনের জন্য কি কি করব? প্রথম কাজ নোট রিভিশন, নোট রিভিশন। তারপরের কাজ যেইগুলো ভুল হইছে, ভুল রিভিশন, ভুলগুলো রিভিশন। ওকে, থার্ড কাজ, যখন আমি রিভাইজ দিব তখন কি আমি আবার প্রথম থেকে কোশ্চেন ব্যাংক সলভ করব না? কিভাবে রিভিশন দিব? ফার্স্টে নোট রিভিশন দিব, নোটের মধ্যে যেগুলো ভুল করছি সেইগুলো আবার করব, আবার রিভিশন দিব। তারপরে যেগুলো কঠিন লাগছে, কঠিন টপিক অথবা জানি না এমন টপিকগুলো 3 বার পড়ব। কয়বার রিভিশন দিব? 3 বার রিভিশন দিব। মনে থাকে, কঠিন টপিক এবং ভুলগুলো কয়বার রিভিশন দিব? 3 বার রিভিশন দিব। চতুর্থ কাজ, পুরো জিনিসটা মানে অর্থাৎ নোটের মধ্যে যা যা জিনিস এখানে ঘটছে, এই যে এখানে যা যা আছে, এই জিনিসটা, পুরো নোটটা বা পুরো নোটগুলো হাতে লিখে প্র্যাকটিস করব। হাতে লিখে আরেকটা খাতায় প্র্যাকটিস করব, হাতে লিখে প্র্যাকটিস করব। এটা মাস্ট। যত লিখবা তত মাসল মেমোরি বাড়বে। প্র্যাকটিস করব, হাতে লিখে কি করব? প্র্যাকটিস করব। পুরো জিনিসগুলো কি করব? হাতে লিখে প্র্যাকটিস করব। মনে থাকবে, পুরো জিনিসটা কি করব? হাতে লিখে প্র্যাকটিস করব। ঠিক আছে, এই হচ্ছে আমার কাজ।
এই হচ্ছে আমার কাজ। পুরো জিনিসটা আমি কি করব, হাতে লিখে প্র্যাকটিস করব। ঠিক আছে, আমি যদি এই কাজ করতে পারি তাইলে আমার জন্য কি হয়ে যাবে, সবকিছু সহজ। তাহলে আমার কাছে কি হয়ে যাবে, সবকিছু সহজ লাগবে। ঠিক আছে, এইভাবে তুমি রিভিশন দিতে পারো, ইনশাআল্লাহ তোমার প্রপার ওয়েতে রিভিশন কমপ্লিট। আচ্ছা, বড় ভাই হিসেবে আরো দুইটা জিনিস তোমাদেরকে একটু বলে দেই। বড় ভাই হিসেবে আমি তোমাদেরকে আরো দুইটা জিনিস বলে দেই। আচ্ছা, সেটা হচ্ছে তুমি যেইখানে বড় ভাই হিসেবে আরো দুইটা জিনিস একটু ইনক্লুড করে দেই। সেটা হচ্ছে তুমি যখনই জীবনে হাতে ক্যালকুলেশন, যে হাতে ক্যালকুলেশনে শিখো, তুমি জীবনে যে হাতে ক্যালকুলেশনে শিখো, হাতে ক্যালকুলেশন যতগুলো হাতে ক্যালকুলেশন বা শর্ট ট্রিক্স শিখতেছো, যতগুলো কি শিখতেছো, শর্ট ট্রিক্স যতগুলো শর্ট ট্রিক্স শিখতেছো, সবগুলোকে একটা ছোট্ট নোটপ্যাডে নিয়ে আসো। একটা ছোট নোটপ্যাডে নিয়ে আসবা। ঠিক আছে, সবগুলো জিনিসকে তুমি কি করবে, একটা ছোট্ট নোটপ্যাডে নিয়ে আসবে এবং প্রতিদিন বারবার রিভিশন দিবে। এটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবার জন্য সত্য। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, নেমোনিক যাই শিখতেছো, অথবা নেমোনিক যাই শিখতেছো, সবকিছুকে একটা ছোট্ট প্যাডে নিয়ে আসবে এবং বারবার রিভিশন দিবা। কারণ শর্টকাট মনে রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বুঝছো? আর প্রতি রাতে অবশ্যই হাতে ক্যালকুলেশন 1 ঘন্টা প্র্যাকটিস করবা। হাতে ক্যালকুলেশন 1 ঘন্টা প্র্যাকটিস করবা। 1 আওয়ার্স প্র্যাকটিস। বিশ্বাস করো, এটা না করলে তোমার উন্নতি হবে না। বিশ্বাস করো, বিলিভ মি, এটা না করলে তোমার উন্নতি হবে না। এবং এগুলো কোনগুলো করবো, যেগুলো তোমার বড় বড় প্রশ্ন, যেগুলো কঠিন বা বড় বড় প্রশ্ন। কারণ স্ট্রাগল না করলে হবে না। বড় বড় প্রশ্ন যেগুলো এমনি হাত ক্যালকুলেটর দিয়ে সলভ করতে, ওইগুলো তুমি চেষ্টা করবে হাতে দ্রুত সলভ করার জন্য। এবং তুমি বারবার যখন প্র্যাকটিস করবা, তখন আয়ত্তে চলে আসবে। তাহলে বড় বড় প্রশ্ন হাতে সলভ করতে হবে। তাহলে এইভাবে তুমি যদি সম্পূর্ণ জিনিসটাকে কম্বাইন করো, তাইলে এই জিনিসটা হয়ে গেছে। এবার তুমি আমাকে বলতে পারো, ভাইয়া আপনি তো বলে দিলেন, আমি মেনটেন করব কিভাবে? তোমার জন্য একটা অসাম লেভেলের গিফট আছে আমার তরফ থেকে। সেই অসাম লেভেলের গিফটটা হচ্ছে যে তোমার জন্য ভাইয়া একটা মজার শীট নিয়ে আসছি। কি নিয়ে আসছি? শীট, এক্সেল শীট। এইখানে সব কিছু সাজানো আছে যে তোমার জীবনে তোমার সিলেবাসে কয়টা জিনিস লাগবে দেখো তো। তোমার চ্যাপ্টার আছে কয়টা? 12টা চ্যাপ্টার। হ্যাঁ, স্ট্রেট লাইন, সার্কেল, কমপ্লেক্স নাম্বার, কোনিক্স, ম্যাট্রিক্স, পলিনোমিয়াল, ট্রাইগোনোমেট্রি, ইনভার্স ট্রাইগোনোমেট্রি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, স্ট্যাটিক্স, ডাইনামিক্স, টোটাল। ঠিক আছে, এইখানে যে ক্লাসটা দেওয়া আছে, ক্লাস নাম্বার, এটা হচ্ছে 1 নম্বর ক্লাস, স্ট্রেট লাইনের 2 নম্বর ক্লাস। এটা আমরা মিশন ঢাবি অনুসারে করছি। তুমি চাইলে তুমি যে কোর্সে পড়ছো তাদের মতো করে করতে পারো। যে আমরা এখানে মিশন ঢাবির 2টা দেখো, এই যে আমার একটা ক্লাস, এখানে লিঙ্ক দেওয়া আছে, এখানে চলে গেলে তুমি ক্লাসে চলে যেতে পারবা। ঠিক আছে, এই ক্লাসে দেখো আমি পড়াইতেছি। ঠিক আছে, এখানে আমি তোমারে পড়াচ্ছি। সো এইখানে যে আমি আমার অনুপাতে সাজায় দিছি, তুমি চাইলে নিজের মতো করে সাজায় নিতে পারো। যারা মিশন ঢাবিতে আছে তারা এটা যারা ডাউনলোড করবে, ওদের জন্য এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। যে আমরা ম্যাথের ক্ষেত্রে মোটামুটি 22টা ক্লাস নিতেছি। এই 22টা ক্লাসের মাধ্যমে, কম্প্যাক্ট ক্লাসের মাধ্যমে, টাইপ ভিত্তিক অ্যানালাইসিস ক্লাসের মাধ্যমে পুরো মিশনটা শেষ করেছি একদম সম্পূর্ণ ফ্রিতে। তার কিছু ক্লাসের নমুনা দেওয়া আছে। তুমি ফার্স্টে কি করবা, তুমি যেখানে পড়াশোনা করতেছো সেই হিসাবে ক্লাস নাম্বারগুলো রাখবা। যে ধরো এখানে আমার সরল রেখা 1টা ক্লাস লাগতে পারে, 2টা ক্লাস লাগতে পারে, 3টা ক্লাস লাগতে পারে, তুমি তোমার অনুসারে সাজায় নাও। তারপরে কি করো, এই যে এটার লিঙ্কটা বসাও, ক্লাসের লিঙ্কটা আমরা আমাদেরটা বসায় দিছি। তারপরে এই ক্লাসে কতগুলো টপিক পড়ানো হয়েছে, যেমন আমি এই ক্লাসে 15টা টপিক পড়াইছিলাম, তাহলে আমি এখানে লিখবো 15। ঠিক আছে, আচ্ছা। এবার ক্লাস যে আমি পড়াশোনা যে করলাম, আমি কি টপিক অ্যানালাইসিস করছিলাম? হ্যাঁ, আমি টপিক অ্যানালাইসিস করছি। তাহলে আমি যেই মাত্র টপিক অ্যানালাইসিস করলাম, আমার প্রোগ্রেশন হয়ে গেছে 5%। মানে এই ক্লাসটা বা এই চ্যাপ্টারটা আমার কতটুকু প্রোগ্রেশন হয়েছে? 5%। আচ্ছা, আমাকে জিজ্ঞেস করতেছে আমি কি ক্লাসটা সম্পূর্ণভাবে শেষ করছি? আমি বললাম হ্যাঁ শেষ করছি। তাহলে আমার প্রোগ্রেশন আরো কত পার্সেন্ট হইলো? 25%। আচ্ছা, এবার আমি জিজ্ঞেস করতেছি তুমি কি লেকচার শিটটা রিভিশন দিয়েছো? প্রথম কাজ। আমি বললাম হ্যাঁ, আমি লেকচারটা রিভিশন দিয়েছি। তাহলে আমার প্রোগ্রেশন কত হলো? 5%। এবার আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কি কোশ্চেন ব্যাংকটা প্রথমবারের মতো পড়ছো, মানে মিলাইছো, পড়ছো, কোশ্চেন ব্যাংকটা সলভ করছো? আমি বললাম হ্যাঁ সলভ করছি। তাহলে এতে আমার প্রোগ্রেশন কত হলো? 20%। আচ্ছা, এবার আমি জিজ্ঞেস করতেছি তুমি কতগুলো আননোন টপিক পাইছো?
আমি বললাম আমি 4টা আননোন টপিক পাইছি এই ক্লাসে। ওকে ঠিক আছে। তারপর আমাকে জিজ্ঞেস করো তুমি কি আননোন টপিকগুলো নোট করছো? আমি বললাম হ্যাঁ নোট করছি। তাহলে আমার প্রোগ্রেশন কত হইলো? আরো 5%। আচ্ছা, এবার আমাকে জিজ্ঞেস করছো তুমি কি কোশ্চেন ব্যাংকটা টাইমার ধরে ধরে সলভ করছো? আমি বললাম হ্যাঁ সলভ করছি। তাহলে আমার প্রোগ্রেশন আরো কত পার্সেন্ট হলো? 5%। এবার জিজ্ঞেস করতেছো তুমি এর মধ্যে ভুল করছো কয়টা প্রশ্ন? আমি বললাম যে আমি ভুল করছি ধরো 30টা প্রশ্ন। যে আমি ধরো 100 প্রশ্ন সলভ করছি, আমি 30টা প্রশ্ন ভুল করছি ভাই, আমি খারাপ স্টুডেন্ট। আচ্ছা, এবার জিজ্ঞেস করতেছি এই যে 30টা ভুল করছো এগুলো কি নোট করছো? আমি বললাম হ্যাঁ নোট করছি। তার মানে আমার প্রোগ্রেশন কত পার্সেন্ট? আরো 7%। এইবার আসো, এখানে আমাদের তোমার যে এক্সাম আছে মিশন ডিউর এক্সাম অথবা তোমার যে এক্সাম আছে সেই এক্সামের লিঙ্কগুলো বসায় দিতে পারো নিজের মতো। তারপরে ধরো যে আমরা মিশন ডিউতে প্রত্যেকটা ক্লাসের উপর 20 মার্কের করে এক্সাম নেই। চিন্তা করো যে তুমি 20 মার্কের টোটাল এক্সাম আছে, তোমার যদি এক্সাম হয় 40 মার্কের, তুমি এখানে 40 দিতে পারো। ওকে, তুমি এখানে কি দিবা? 40 দিবা। আমার যেহেতু এক্সাম 20 মার্কের, যে আমার এক্সামের টোটাল মার্কস কত? 20, আমি 20টা দিলাম। ধরো আমি এমন একটা এক্সাম দিছি যেটার মধ্যে আমি 3টা কোশ্চেন স্কিপ করছি। কয়টা কোশ্চেন স্কিপ করছি? 3টা। আর আমি ধরো ভুল করছি হচ্ছে ধরো 60টা প্রশ্ন। যে আমি ভুল করছি কয়টা? 60টা প্রশ্ন। 3টা স্কিপ করছি, ভুল করছি 60টা। তাহলে আমি মার্কস পাইছি কত? অটোমেটিক এসে পড়ছে 8.25। তাহলে দেখো তো আমার অ্যাকুরেসি কত? অনেক খারাপ, মাত্র 58। অ্যাকুরেসি কি? আমি যতগুলা দাগাইছি তার মধ্যে কয়টা কারেক্ট করছি, যতগুলো দাগাইছি তার মধ্যে কয়টা কারেক্ট করছি, ফলে আমার অ্যাকুরেসি কি? অটোমেটিক লো, বাজে। আমি আবার প্র্যাকটিস করলাম, আবার প্র্যাকটিস করে পরীক্ষা দিলাম। চিন্তা করে এখন আমার ভুলের পরিমাণ দাঁড়াইলো 2, আর আমি স্কিপ করলাম ধরো একটা প্রশ্ন স্কিপ করলাম। যেটা করলাম এখন আমার অ্যাকুরেসি কত? 89%। আমার মার্কস কত? 16.5। অর্থাৎ যতগুলো দাগাইছি তার থেকে ভালো অবস্থায় আছে। তাহলে যেই মাত্র আমার অ্যাকুরেসি 80%-এর উপরে চলে আসবে, কত পার্সেন্ট? 80%। এর দিকে তাকাও, আমার অ্যাকুরেসি যদি 80%-এর উপরে থেকে নেমে যায়, ধরো আমার এরকম যে 5টা ভুল করছি, তাহলে দেখো যখনই আমার কাছে 80%-এর নিচে নেমে যাবে তখন আমার এটা কি হয়ে যাবে? 73%-এ চলে যাবে। অর্থাৎ অ্যাকুরেসি যখনই 80%-এর নিচে নেমে যাবে তখন আমার আর প্রোগ্রেশন অ্যাড হবে না। অর্থাৎ তোমাকে একই এক্সাম বারবার দিতে হবে, যতক্ষণ পর্যন্ত না তুমি 80% ধরে পারতেছো তোমার প্রোগ্রেশন হবে না। তারপরে জিজ্ঞাসা করবে যে হ্যাভ ইউ নোটেড ইউর স্কিপ কোশ্চেন ইন দ্য ক্লাস নোট? তুমি যে প্রশ্নগুলো স্কিপ করছো সেগুলা ক্লাস নোটে কি ইনক্লুড করছো? তুমি বললা হ্যাঁ করছি। তুমি যে প্রশ্নগুলো মিস্টেক করছো সেইগুলো কি ক্লাস ইনক্লুড করছো? বললা হ্যাঁ। তাহলে তোমার আরো প্রোগ্রেশন 7% অ্যাড হইলো। তারপরে তোমারে জিজ্ঞাসা করতেছে তুমি যে নোটটা করছো সেই নোটটা রিভিশন দিছো কিনা? রিভিশন দিলে আর 5% অ্যাড হবে। তারপরে তুমি যে নোটটা করছো সেই নোটটা প্র্যাকটিস করছো কিনা হাতে, তাইলে আরো 3% অ্যাড হবে। তারপর তোমাকে জিজ্ঞাসা করতেছে তুমি যে নতুন ক্যালকুলেটর ট্রিক্স গুলো বা হ্যাকস গুলো বা হ্যান্ড ক্যালকুলেশন গুলো, তোমার তো ক্যালকুলেটর নাই, এটা তোমাদের হচ্ছে শর্টকাট ট্রিক্স গুলো শিখছো, সেইগুলো ওই ছোট্ট নোটপ্যাডে লিখছো কিনা, তাইলে আরো 2% অ্যাড হইলো। তাইলে তোমার টোটাল প্রোগ্রেশন হইলো 92%। এবং তোমার অ্যাকিউরেসি যদি ভালো হয়, সেফর তোমার ভুল কমে গেল, ভুল ধরো 2তে নেমে আসলো, তখন তোমার অ্যাকিউরেসি যদি কমে যায় তখন তোমার এই ক্লাসটা 100% শেষ হইলো। তাহলে এরকম ভাইয়া এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তারপর হচ্ছে 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা স্টেপে তোমার পুরো প্রোগ্রেশনটা সাজায় দিছি। এইটা আমি তোমাদেরকে দিয়ে দিব। সো এই হচ্ছে আমার ভিডিও। এই প্রত্যেকটা ক্লাস যদি তুমি এরকম সুন্দরভাবে মিশন ডিউতে তুমি করতে পারো, মিশন ডিউতে আমরা ঠিক দেখবা যে ডিসেম্বরের 2 তারিখের ভিতরে আমরা পুরো কোর্সটা তোমাদেরকে গুছিয়ে দিচ্ছি একদম ফ্রি। জাস্ট এইখান থেকে ক্লিক করে তুমি চলে যেতে পারো আমার লেকচারে এবং দেখতেই পারো এখানে সুন্দর করে লেকচার সাজায় দেওয়া আছে। আরও দেখতে পারো যে শুধু এইখানেই না, শুধু এটার মধ্যেই না, তুমি ওয়েবসাইটে গিয়ে জাস্ট লিখবা ফাহাদ টিউটোরিয়াল মিশন ডিউ বা মিশন ডিউ ফাহাদ টিউটোরিয়াল। ওকে, এখানে গেলে এই যে দেখো মিশন ডিউ ভার্সিটি অ্যাডমিশন কোর্স, এইখানে চলে যাবা। দেখো 0 টাকা 0 পয়সা, জাস্ট কোর্সটি কিনে চাপ দিবা। কোর্সটা কিনে চাপ দিলেই তোমার তুমি যদি লগ ইন করা থাকো, লগ ইন করলেই তোমার জাস্ট লগ ইন করলেই তোমার ইন করে দিবে, আর কিচ্ছু লাগবে না। জাস্ট লগ ইনটা করলেই তুমি কোর্সটা কিনে ফেলতে পারবা, বুঝছো? সো এইভাবে তুমি সহজে এই কোর্সটা কিনে ফেলতে পারো। সো এইখানে আর কোনো ঝামেলা তোমার ক্ষেত্রে নাই। এইভাবে তুমি যদি আমাদের সম্পূর্ণ কোর্সটা
দেখতে থাকো এবং আমাদের সাথে থাকতে থাকো, এবং এইভাবে তুমি যদি প্র্যাকটিস করতে থাকো, ইনশাল্লাহ তোমার ভার্সিটি অ্যাডমিশনের, তোমার স্বপ্নের ভার্সিটি তোমার চান্স পেয়ে যাবা, তোমার স্বপ্ন পূরণ হবে, এটাই আমরা চাই। এবং আমরা চাই যে তুমি একজন ঢাবিয়ান হও বা চাবিয়ান হও, বা তোমার স্বপ্নের যে ইউনিভার্সিটি জিএসটি সেইখানে চান্স পাও। অনেকের ক্ষেত্রে সাস থাকতে পারে, সাসকে ইনক্লুড করে নেই, সাসটাই প্রিপারেশন থেকে ইঞ্জিনিয়ারিং টাইপস, তাই ওইটা বলি নেই। সো তো আমি চাই যে তোমরা তোমাদের স্বপ্ন পূরণে এগিয়ে যাও, এবং আমরা যেন তোমাদের স্বপ্ন পূরণের সাথী হিসেবে থাকতে পারি। ঠিক আছে? সো সকলের জন্য ভেরি ভেরি বেস্ট অফ লাক। এই ভিডিওটা আমি এখনই আপলোড করে দিব হয়তো কিছুক্ষণের মধ্যে। সো তোমরা যারা এই ভিডিওটা দেখবা, তোমরা তোমাদের পড়াশোনাটাকে ঠিক সুন্দর করে গুছিয়ে নিতে পারো, এবং আমার এই এক্সেল শিটটা তোমাদের কেমন লাগছে সেটা জানাইতে পারো, আমাদের পাবলিক গ্রুপে এটা নিয়ে বলতে পারো, তোমার ফ্রেন্ডদের কাছে এই কোর্সটা ছড়াই দিও, কোনো কপিরাইট নাই, সবাই একসাথে পড়ো, সবাই ভালো করে প্রিপারেশনটা নাও। আমি চাই তোমরা সবাই ভালো করো, ঠিক আছে? এবং এই যে এক্সেল শিটটা আছে এটা তোমরা ব্যবহার করো, এবং ব্যবহার করার মাধ্যমে তোমরা নিজেদেরকে শানিত করো, পরিশানিত করো, যাতে করে তোমরা খুব ভালো করতে পারো। ঠিক আছে? সকলের জন্য ভেরি ভেরি বেস্ট অফ লাক। সকলের সাথে দেখা হবে ক্লাসে অথবা অন্য কোনো ভিডিওতে।